ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, মেনলি আমি বিপু, আর আমার সাথে আর এটা হচ্ছে পলাশ অ্যান্ড দিস ইজ মান্না। ওদের ওদের মানে ইন্টারাকশন আমি পরে আসছি। ফার্স্টে হলো গিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমি আজকে যে অনুষ্ঠানটাতে আর কি আমরা যে আড্ডাতে বসছি, ব্যান্ড বাজ গ্রিন টিভি ক্রিয়েটেড একটা অনুষ্ঠান, এবং আমি এটা দেখলাম যে অ্যাকচুয়ালি বিউটিফুল। এটার থটস আমার এই সব কিছু খুব সুন্দর, যে তারা হলো গিয়ে নিউ কামার্স এই অনুষ্ঠানটার মাধ্যমে একটা আড্ডার আয়োজন করে ঘরোয়াভাবে সুন্দরভাবে, বিউটিফুল। যে এটা আমার বাসায় আমরা এই যে একসাথে মিউজিক করতেছি, বুড়ো বসে একসাথে আড্ডা মারতেছি, এই যে আপনাদের সামনে আসতাম। হ্যাঁ, তো এটা মানে হচ্ছে কেন, কীভাবে হচ্ছে, হাউ উই আর কামিং টু ইউ, আপনাদের সাথে কথা বলার যে সুযোগটা পাচ্ছি। তো এই সম্মানটা আমরা পেয়ে গেলাম এই যে ব্যান্ড বাজের মাধ্যমে, অ্যান্ড থ্যাঙ্কস টু ব্যান্ড বাজ এরকম সুন্দর একটা অনুষ্ঠান। কারণ আমি কিন্তু আজ মানে এই যে গিটারটা আমার হাতে দেখতেছেন, এটা আননেসেসারি না, প্রয়োজনীয় আমার হাতে, আননেসেসারিতে বসে নেই আমার কোলে। তো যাই হোক, তো এই যে ওনারা এই অনুষ্ঠানের মাধ্যমে, আমি কিন্তু আমার এখন 55 বছর, তো আমার যৌবন যখন ছিল সেই আমি 90s-এর 1990, তার মানে কি আমাকে বলতে হবে যে এই যে ব্যান্ড সবাই যেটা করতেছে এখন, যে অনেকে তো ব্যান্ড বুন করে, ব্যান্ড মিউজিক যেটা ব্যান্ড করতেছে, তো আমরা হতেছি উই আর সো লাকি যে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের বুকে আমরা যে সময় ব্যান্ডটা করছি 1990 সাল, তার মানে কি বাংলাদেশের ব্যান্ড যুগের গোল্ডেন এরা। সবারই তো একটা যুগ সময় থাকে, যে কয় না যে কি বলে ওটাতে, গোল্ডেন তো পরে আসি না, আছে বরফের যুগ, পাথরের যুগ, বর্ম যুগ, সবারই তো একটা পাওয়ার আছে। তারপরে মুঘলরাও তো করে গেছে, হুমায়ুন, বাবর, সবারই তো একটা আছে, বা হিস্ট্রিতে সবার নাম আছে। সো মোট কথা ব্যান্ড মিউজিক 1990 সালে। তো আই এম সো লাকি অ্যান্ড আই এম রিয়েলি ডেফিনেটলি, তো আমাকে আমার এই জার্নিটাকে শেয়ার করার আপনাদের সাথে জাস্ট বন্ধু আড্ডার ছলে আর কি, আমরা একটু জাস্ট আলোচনা করার জন্য। চা নাই, যে গরম পড়ছে, মানে চাও খেয়ে, হ্যাঁ মানে চা দোকানে কী করছে, চাটা দোকানে। এখন কথা হচ্ছে যে আমি যদি আমার এই জার্নিটাকে এখন যদি আমি ডেসক্রাইব করতে যাই, ইটস মানে যে জার্নিটা আছে, হ্যাঁ আমার লাইফে আমি আমাকে মিউজিশিয়ান হিসেবে কীভাবে মানে এক্সপ্লেন করবো, আই ডোন্ট নো, এটা আপনাদের মানে ডিসিশন। গিটার নিয়ে আমি যতটুকু আমি করছি, তো আমি রিদম বাজাতে পারি, যে সবাই যে দৌড়াদৌড়ি করে, ওগুলা আমার কাজ না। আই জাস্ট প্লে রিদম। আই ওয়াজ সো লাকি যে আমি, আল্লাহ তাআলা আমাকে, সত্যি কথা, থ্যাঙ্কস টু আল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আমাকে যে পরিবার আমাকে ভূমিষ্ঠ করছে আমার এই মিউজিকের জার্নিতে। কারণ আমি কিন্তু বলতেছি, আমার হাতে আমি গিটার নিয়েছি 1986 সালে। তখন আমি ফুটবল খেলতাম, পা ভাঙলো, খেলাধুলা শেষ। আমার বাসায় গিটারটা আগে থেকে ছিল বিকজ অফ মাই বড় ভাইয়া তখন আমার পাটা ভাঙার পরে বড় ভাই ফার্স্ট হলে আমার হাতে গিটারটা তুলে দিয়েছে, এবং তুলে দিয়ে আমাদের সময় আমরা গিটার শিখছি কীভাবে, এই যে বড় ভাই যেমন আমাকে কর্ড ধরা দিছে, কি এই যে ডি মাইনর হচ্ছে আমার ফার্স্ট কর্ড জীবনে। ডি মাইনর, সি, এফ, 3টা কর্ড আগে দেখাই দিয়েছে। এইভাবে আমি পা ভাঙ্গা নিয়ে প্লাসটা নিয়ে এভাবে টুংটুং করতেছি। আজম ভাই হচ্ছে আমার নট অনলি ইন্সপায়ারেশন তো একটা সিম্পল ওয়ার্ড, বাট আমার কাছে কেন জানি মনে হয় যে আজম ভাই হচ্ছে, আমি মনে করি এখন নাও ডেজ এসে বলছি যে আজম ভাই হচ্ছে আমার ইনভিজিবল আইডল। তো বড় ভাইয়া করলা শিখে, তো আমার ফার্স্ট গান ছিল যে আজম ভাইয়ের এটা, এই যে বাধা দিও না, কীভাবে বাধা দিও না, না দিও না ও মোর প্রেম, ও মোর প্রেম, বাধা দিও না, না দিও না ও মোর প্রেম, ও মোর প্রেম, ও মোর প্রেম, ও মোর প্রেম। এটা ছিল আমার ফার্স্ট লেসন উইথ গিটার, অ্যান্ড এটাতে আমার জার্নি শুরু। সো ডে ওয়ান থেকে আপনারা বুঝতে পারছেন, আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড, যে আই টুক আজম খান ইনস্টেড। আমি তো এইভাবে আমার জার্নি শুরু, যেভাবে চলতে হতো আমি গিটার বাজাচ্ছি, আজম খানের গানগুলো শুনতেছি। ও মাই গড, রকেট ভাই যা বাজায় গেছে আজম ভাইয়ের সেই গানগুলায়, আমি খালি কত তো দেখলাম, হ্যাঁ গিটার অনেক কিছু আছে। তো আমি সবাই দেখছি বাংলা, রকেট ভাই আজম খানের যে বাংলাদেশ গানটার লিড বাজায় গেছে গিটারের, বাচ্চু ভাইয়ের লিডটা সবাইকে বাজাতে দিচ্ছে, যে ডাটা এইভাবে বাজাচ্ছে, ওকে ঠিক আছে। রকেট ভাইয়ের লিড আমি কাউকে, আমার মনে হয় কেউ সাহসও করছে বুকে যে ওই লিডটা বাজাবে কপি করে, আমার মনে হয়, কারণ আমিও সাহস করিনি। লিড তো বাজাই, টুকটাক তো বাজাই, তাই না, গিটার যেহেতু বাজাই। এটা তো ইন্ডিভিজুয়াল বিপু একটা গিটার নিয়ে টুংটাং করতেছে, আজম খানের শুনছে ভালো লাগছে, বড় ভাইয়ের থ্রুতে হলো গিয়ে গিটার বাজানো শুরু করছে। ওকে, বাট এবার আসে ফিল্ড ওয়ার্কে। হ্যাঁ, আমার মনে হয় এটা মেহেদির কথা বলতেছি না, মেহেদি আমার আরও, হ্যাঁ অনেক ছোটোকালের ফ্রেন্ড, অনেক আগে, রাইট। গিটার বাজাচ্ছি সবাই আমরা কিন্তু পাশ্চাত্যই ফলো করতাম, বিকজ আমাদের, হ্যাঁ এখানে, হ্যাঁ রাইট, তো এখানে এমন কিছু ছিল না যেটাকে আমরা ফলো করে মানে এই যে ইন্সপায়ার্ড হবো একটা। তো
তো পাশ্চাত্য মিউজিক শুনতে তো হচ্ছে স্বাভাবিক, তখন আমরা ব্যান্ড করতেছি, ব্যান্ড করবো এই ড্রিম নিয়ে আগাচ্ছি, গিটার বাজানো শিখতেছি, টুংটাং করতেছি। তো ভিতরে হলো গিয়ে মিউজিক হচ্ছে কি ওই যে হার্ড রক সংস অথবা মানে এগুলো আর কি রক সংস, হ্যাঁ লাইক কি আমরা তো গিটার বাজে ডিপ পারপল শুনতেছি, রাইসেস শুনতেছি, তারপর আবার যে মাঝে পিঙ্ক ফ্লয়েড শুনতেছি, এগুলোই তো সবাই ঘুরে ফিরে এগুলো শুনতেছি, কারণ রিচি ব্ল্যাকউড কিছু মাঝে গিটারে শুনি তো মাস্টার টাসেন অনেক কিছু আছে, এগুলোতে ইন্সপায়ার ছিল, যাই হোক ইন্সপিরেশন ছিল। তো যখন ব্যান্ড করতেছি তখন টার্গেটটা ছিল যে হেভি মেটাল ব্যান্ড করবো, হেভি মেটাল ব্যান্ড করবো, অলরাইট। মেহেদি কিন্তু ফাটাফাটি, ও মাই গড, ও যে আমার মনে আছে জোরাস পিসের আমরা কভার করছি, আমার সাথে কিন্তু আমার মজা মেহেদির থ্রুতেই কিন্তু আমার এই যে সুমনের সাথে, সুমন মানে আমরা তো মোটকা সুমন মানি, সুমন তারপরে বাপ্পি ওদের সাথে পৌঁছে, এই যে এখন মানে বেস বাবা সুমনের কথা বলতেছি, শুরু তখন কিন্তু সুমন বেস বাজায় না, তখন হলো সুমন লিড বাজায়। তোরা না 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 কোনো প্রফেশনাল দৌড়, আমরা এই যে আমি যাদের নাম নিচ্ছি, যেগুলো নাম বলতেছি, এগুলো কেউ টাকা কামানোর জন্য মিউজিক করে নাই। সুমন তো এমনি বড় ঘরে ছিল, মেহেদি তো এমনি বড় ঘরে ছিল, ওদের টাকা কামানো কি আছে, টাকাটা কোনো প্রফেশনাল না। আমার বলছে ওই টাইমে আমরা সোজা কথা, ওই টাইমে আমরা মিউজিক করছি ভালোবাসার দিকা, টাকা পয়সা কামাই তো ভাই ওগুলো চিন্তাই করি না, এখনো করি না আল্লাহর মতে। সুমন লিড বাজাতো, আমি রিদম বাজাতাম, মেহেদি গান গেতো, এই তো মানে হার্ড রক ব্যান্ড কি আর থাকে, দুইটা গিটারিস্ট, কিবোর্ডিস্টের পড়া কথা ডিপ পারপল করতে গেলে তখন কিবোর্ডিস্ট লাগবে, আর আকবর ছিল আমাদের ড্রামার। হ্যাঁ আমার ওর দুর্দান্ত, জনিয়া আমাদের ছোট ছিল কিন্তু ওর যে ডেপথ ছিল একটা স্ট্রোকের, তো তখন তো আর এসব কি সব কিছু হল গিয়ে লাইভ শো, বললাম না সব কিছু, তখন তো এইসব গান গুন শোনার কি আছে, কিছু আছে নাকি, মাধ্যম হলো আমাদের হল ক্যাসেট তখন তো মিউজিক মানে লাইভ শো। ঢাকা শহরে যখন যেভাবে লাইভ হতে হবে টিকিট কেটে আমরা, আচ্ছা যাই হোক এভাবে চলতে চলতে অল অফ এ সাডেন একটা 31st বাবুর সাথে আমার পরিচয় হলো। বাবু মানে কি আলম আওরঙ্গজেব বাবুর কথা বলতেছি আমি, ইউনো বাবু ইজ ডেফিনেটলি, এটা বলতে হবে, বাবু ইজ ওয়ান অফ দ্য মানে বেস্ট গিটারিস্ট অফ বাংলাদেশ। এই আমি আর বাবু, এই আমার এখন ব্যান্ডের যে এটা পঞ্চমন্তরা আমার ফ্রেন্ড, এটা বলতেই হবে, ছোটোকাল থেকে একসাথে আর কি বড় হয়েছি। লডি ভাইয়ের সাথে দেখা হলো, লডি ভাই হচ্ছে হলো আজম খানে তখন গিটার বাজাতেন, রিদম প্লে করতেন। একটা শো আসলো মানে খ্যাপ শো, এগুলো কি যে আছে না তখন আমাদের শোগুলো, এগুলো ম্যাক্সিমাম তো রাস্তার উপরে প্যান্ডেল ট্যান্ডেল লাগে, ফ্যান্টাসি, এগুলো বলে বোঝাতে পারবো না। যাই হোক হ্যাঁ, তো যাই হোক হ্যাঁ, তো এইভাবে আমি এদিক দিয়ে আমি বাবু লডি ভাই শোটা নিয়ে আসছি, বলো যে কিবোর্ডিস্ট আর ড্রামার সে নিয়ে আসবে এদেরকে, অ্যাকচুয়ালি আমাদের যাই হোক এগুলো বলে কি বলবো খারাপও লাগে। 1990 সবার জানতে হবে, মানুষ অত জানে না, অনেকেই জানে না, এখনকার জেনারেশন জানার প্রশ্নেই ওঠে না, বাট ইউ শুড নো যে 1990 ছিল আগুন ভাইয়ের ব্যান্ড হচ্ছে সাডেন, অলরেডি সাডেন তখন স্টাবলিশ, অলরেডি মনে বাংলাদেশের মার্কেটে তখন সাডেনের 2টা না 3টা অ্যালবাম চলে আসছে, লাইন আপে ছিল লেনিন আছে কিবোর্ডে। 1990টা যেটা, এটা তো না না মানে আমি হ্যাঁ নট অনলি ব্যান্ড কি আমি খালি স্টেজে দাঁড়ায় গান গেলাম হলো না, সামনে তো যে অডিয়েন্স, এটি তো মেইন মানুষ, যে শ্রোতা যে আমার প্রাপ্তি কি, আমার কথা, আমি এখন 1990-তে আমরা দাঁড়ায় গান গেতেছি, হ্যাঁ যে কি গেতেছি, যে মনে করেন আমি যারে চাই রে সে থাকে মোরে অন্তরে, আমি যারে চাই রে সে থাকে মোরে অন্তরে, আমি তারে পেয়েও হারাই রে, 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 আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে। কথা হচ্ছে যে এই যে আমি গান গাচ্ছি, জাস্ট ইমাজিন আমরা সবাই গান গাচ্ছি, সামনে তো শত শত মানুষ আছে, সবাই শুনতেছে, অ্যান্ড দ্য চিয়ারি, তারা যে চিয়ারটা করতেছে লাফাইতেছে, এটাই আমার প্রাপ্তি, আর কিছু না। এই যে আমার যে ঘাম ঝরতেছে, যে গান গাচ্ছি যে ঘাম ঝরতেছি, আমার এই ঘাম ঝরানোর আমি তো টাকা চাচ্ছি না, আই এম নট ওয়েটিং ফর মানি, নো, আমি আমার কি পাবো, ওই যে আনন্দটা করতেছে না ভাই, মানুষ যে আনন্দটা করতেছে না, আমার এই গানটা শুনতেছে, সে একটা আনন্দ পাচ্ছে, ওইটাই প্রাপ্তি। এবং ডেফিনেটলি মিউজিক তো ভাই সোলফুল থিং, এটা তো এমন না যে এটা ব্রেনফুল থিং না, তো ব্রেন তো হলো গিয়ে আপনার আছে না, মানুষের নাকি 50% গুড অ্যান্ড 50% ইভিল দিয়ে বানানো, ওকে ভালো কথা, ওটা তো ব্যান্ডেড। আমি বলছি যে আমরা যদি এখন শোনানোর যে একটা আনন্দ, এই আনন্দটা ওই সময় মানুষ উপভোগ করতে পারছে এক্স্যাক্টলি। আচ্ছা, তো আমার কথা যে মিউজিকটা একটা সোলফুল থিং, তো এটা সোল থেকেই আসবে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম 1990 স্বর্ণযুগ অফ বাংলাদেশ ব্যান্ড মিউজিক,
এটা যে যত গান গাক আর যত কুতুবগিরি, আগুন ভাই ইজ আগুন ভাই। আচ্ছা আমি রাখি এই জন্য অল অফ এ সাডেন বাবু তো মানে হয়েছে কি, বাবু ওই যে আমাদের বাবু হইতেছে ওই সময় মনে করেন বাবু আমাদের ব্যান্ডে ছিল, আবার ঠাকুর ছিল, লম্বু মারা গেছে হারে সে অবশ্যই 6'6" হি ওয়াজ 6 ফিট। আমার দুইটা ফ্রেন্ডের মধ্যে এটা হলো গিয়ে ঠাকুর, একটা হলো গিয়ে জালাল। যাই হোক, ঠাকুর হলো গিয়ে আমাদের ব্যান্ডের ভোকাল, 6 ফিট 6 লম্বা। লডি ভাইও আমাদের সাথে বাজাতো, আজম খানের রিদম, প্লাস লিটু ভাই ছিল আমাদের এই লাইন আপের ভিতরে। আমি তখন অ্যালবামে যাইনি, তো আমাদের হলো গিয়ে আগুন ভাইয়ের সাথে শুরু হচ্ছে। আগুন ভাই একদিন আসলে, তখন আমাদের কি যে বাবুর আব্বা ছিল, যেটা বলছে বাবুর আব্বা এটা ছিল সচিব ওনারা তখনকার সময়। তো বাবু থাকতো আজিমপুরে, ওই যে সচিব যে কলোনি বাসাগুলো আছে ওখানে। তো বাবুদের অ্যালোট করা একটা গ্যারেজ ছিল ওই অগ্রণী স্কুলের মাঠটার পাশে, লম্বা গ্যারেজ। তো ওটা ফাঁকা পড়েছিল, তখন আমরা ওটাকে আমাদের প্র্যাকটিস প্যাড বানাই। অ্যান্ড ইট ইজ রিয়েলি দ্যাট টাইমে এটা অনেক রেয়ার ছিল যে একটা ব্যান্ড হবে এবং ব্যান্ডের প্র্যাকটিস প্যাডও থাকবে, একটা ড্রিম ছিল। তো যাই হোক, মার্শাল্লাহ আমাদের একটা ছোটোখাটো হলে প্র্যাকটিস প্যাড হয়েছিল, ওখানে আমরা প্র্যাকটিস করতে হবে। এবং ওই প্র্যাকটিস প্যাডের এহেন কোনো মিউজিশিয়ান নাই ঢাকা শহরের আনাচে কানাচে থেকে এসে প্র্যাকটিস করে নাই বা আনন্দ সময় কাটা যায় না। যাই হোক, ওই আসলে এবং ওই সময়টা অনেকের সাথে পরিচয় হয়। আগুন ভাই একদিন আসেন, এসে আমাদের সাথে আগুন ভাই কয়েকটা গান প্র্যাকটিস করে। আমি ওফ, এই যে আগুন ভাইয়ের সাথে যে জার্নিটা শুরু হলো, ও মাই গড, হোয়াট ইজ মি। আমি শুধু গিটার বাজাচ্ছি যে তা না, আমার এই শোগুলোর সাথে সাথে কী হচ্ছে, প্রত্যেকের সাথে এই যে আগুন ভাইয়ের সাথে শো করতে যাচ্ছি, আমি গিয়ে ওখানে আজম ভাইয়ের গান গেতাম, সবসময় আজম খানের গান গেতাম। এইভাবে ওই সময়টায় আজম বিপু নামে একটা নাম আর কি তখন আমার এস্টাবলিশ হয়ে যায়। অ্যান্ড দ্যাট টাইমে আমাকে আজম খানের গান শুনতে সবাই পছন্দ করতো আমার গলায়, মানে আমি গেলে, কারণ আজম ভাইকে তো সবাই পাচ্ছে না। তো আজম ভাই গানগুলো গেতাম। এইভাবে আমি এটা হয় যে আমাদের ব্যান্ড করলাম জেসাসের ফার্স্ট অ্যালবাম তৈরি করতে গিয়ে তখন জেমস ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়। তখন জেমস ভাই মিউজিকের সাথে রান ছিল না, রানিংয়ে নাই। জেমস ভাই হলো গিয়ে তখন জেমস ভাই আর ফান্টি ভাইয়ের সাথে। তো আমাদের মেনলি পরিচয় হয় যে আমাদের জেসাসের অ্যালবামের কাজ করতে গিয়ে আমাদের ওই যে অ্যাকুস্টিক ড্রামস না দিয়ে আমরা প্রোগ্রামিং করে ড্রামসে দিচ্ছি, কারণ শিফট যাতে একটু কম লাগে, সেফ হয়। অ্যাকুস্টিক ড্রাম দিতে গেলে অনেক ব্যাপার না। এই জেমস ভাইয়ের সাথে পরিচয় তখন হলো গিয়ে জেমস ভাই বাবুকে আসাদকে নিয়ে, এই যে ফিলিংসকে নিয়ে, আর আমিও জেমস ভাইয়ের সাথে দ্বিতীয় একটা ওই যে এই যে শোটো করছিলাম, এই ফিলিংসকে নিয়ে আবার রিস্টার্ট করো। জেমস ভাইকে আমি মিউজিশিয়ান হিসেবে ডেফিনেটলি মাই রেসপেক্ট। বাদক না, আমি জেমস ভাইকে আমার ভিতরে মানে যেটা গ্রহণ করি সেটা করে জেমস ভাই মানে গায়ক। জেমস ভাই গান গাইতে, জেমস ভাইয়ের মেইন জিনিসটা হচ্ছে পাওয়ার, হচ্ছে ভয়েস, মানে গান। শ্রোতা হিসেবে আমি বলতেছি জেমস ভাইয়ের মেইন যেটা মানুষ আজকে যে জেমস ভাই যেটা, সেটা হচ্ছে জেমস ভাইয়ের ভয়েস। বাচ্চু ভাই হচ্ছে বাদক। বাচ্চু ভাইকে আমি গায়ক বলবো না, কেন? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমার কথা হচ্ছে উইথ রেসপেক্ট, বাচ্চু ভাই গিটারিস্ট। কারণ বাচ্চু ভাইয়ের হাতে, বাচ্চু ভাইয়ের হাতে যে টেকনিক আছে, বাচ্চু ভাই হয়তো বা মানে উনি নাই এখন, তারপরে আমার কাছে সারা জীবন বাচ্চু ভাই আমার সামনে আছে, তাই না? বিরাট স্মৃতি অ্যাকচুয়ালি, সত্যি কথা। ওই সময়গুলোকে কীভাবে তুলে ধরবো, এখনকার মতো টেকনোলজির ফ্যাসিলিটি থাকতো না। ও মাই গড, মানে ইউ পিপল কেন মানে বুঝতেই পারবে না, মানে সত্যি কথা। এখনকার টেকনোলজিক্যাল যদি ফ্যাসিলিটি থাকতো আমাদের হাতে। জেমস ভাই হলো গিয়ে, জেমস ভাই যে ফিল্ম মানে মানে ফাটাফাটি সেই সময় কথা বলছি আমি 90 91, বিকজ জেমস ভাইকে কি যদি জেমস ভাইকে সবাই ক্লিক করছে হলো গিয়ে মেইনলি জেমস ভাই দুঃখ করোনা অ্যালবামটা নিয়ে। তার আগে মিক্স অ্যালবামে কয়েকটা গান গেছে জেমস ভাই আসতেছে আর কি, কারণ জেমস ভাই তার ফর্মেটটা চেঞ্জ করে চলে আসলো। কীভাবে? জেমস ভাই যে অনন্যা অ্যালবামটা, তারপর স্টেশন এগুলো করলো সব কিছু, তো ওগুলোতে জেমস ভাই কিন্তু ডিফারেন্ট ট্র্যাকে মানে একদম রোম্যান্টিক সেই সময় অনুযায়ী সময় উপযোগী গান গেয়েছেন। এবং ঠিক সময় এসে জেমস ভাই আরেকটা ট্রেন্ডে সুইচ করছে এবং সবাই জেমস ভাইকে জেমস ভাই হিসেবে পাইছেন। সো জেমস ভাই কথার জন্য বললাম যে উনি হচ্ছে গায়ক, ওনার ভয়েস যেটা জেমস ভাইয়ের ভয়েস দিই, কারণ পৃথিবীতে যা যায় হলো গিয়ে নামগুলো সারা জীবন থেকে গেছে বা থাকবে, আজীবন থেকে যাবে। যেমন আমরা ওদিকে তাকালে আমাদের একটু ওদিকে তাকালে দেখা যাবে যে এই যে কিশোর কুমার বলি, লতা মঙ্গেশকর বলি, আশা ভোসলে, সবাই তো মারা গেছেন, তাই না? বাট আমাদের পরম্পরা অনুযায়ী, জেনারেশন অনুযায়ী সবাই এদের নাম নিয়ে যাবে না। তো বাংলাদেশ থেকে যেসব নাম যাবে, এই নামগুলো মানুষগুলোর ভিতরে আমার কথা হচ্ছে যে কেন যাবে, কেন থাকবে? কারণ কি এই মানুষগুলো গান গেয়ে একটা আমাদের চোখ দিয়ে আনন্দও ঝরাইছে, আমাদের চোখ দিয়ে দুঃখও ঝরাইছে। এটি হচ্ছে একজন গায়কের সফলতা। এইভাবে এটা শেষ করে 90 তো আমি 93 পরে, মোস্টলি 94 পরে যে ব্যান্ড মিউজিক থেকে নিজে সরে আসছি আমার পারিবারিক ইয়ের কারণে। আব্বার মানে কাজের সাথে আমি ইনভলভ হয়ে যাই। আমি মিউজিক ওইভাবে টাইম দিই না। জীবনের তো ইয়ে থাকে, কি বলে, অনেক কাজ টাজ থাকে, সবারই পার্সোনাল লাইফ আছে। তো ওগুলো শেষ করে এখন এই যে বুড়ো বসে আবার এসে এই বুড়োগুলোকে নিয়ে এবার আসতেছি এখানে। নাও আমি ততক্ষণ 90-তে ছিলাম, এখন 2026 আসলাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে দিস ইজ মান্না এবং আমি আমরা পারতাম না কিছুই, এখন তোর দ্বারা আমরা কিছু শিখে আবার আসতেছি।
মিউজিক তো ছিল তো সময় করতে পারি না, এটা একটা সময় এখন সময় হয়েছে এমন এই যে 2019 থেকে সত্যি কথা এই সোশ্যাল মিডিয়া টিডিয়া এইসব ব্যাপারে আমার আইডিয়া ছিল। আমার বউটা হলো গিয়ে আমাকে আবার রিব্যাক করে মিউজিকে। আমার বউ মিমি মিমি আমাকে হলো গিয়ে সে নিজে একা তখন আমরা দুইজন, আমি ওই যে করোনার সময়, করোনা আসতেছে, অ্যাটাক আসছে, ভাইয়ার আসতেছেন, ওই সময় আমরা সবাই ঘরের ভিতরে, তখন আমার বউ আমাকে বললো যে এগুলো করো না। এই করে করে আমি আবার সোশ্যাল মিডিয়াতে, আমার টেসবুকে আবার ইউটিউব একটা চ্যানেল আছে বিপু ইসলাম নামে, আমি হলো গিয়ে এখানে এই আজম ভাইয়ের গানগুলি যে এইসব কাভার টাভার করে করে ইয়ে করতে। এখন আমার গান শুনতে শুনতে যারা আবার ভালো লাগছে তারা সবাই বলতে যে আপনার গানটা নিয়ে এসে, তো আমি আবার মিউজিকটাকে নতুন করে শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য প্রে ফর আস, হ্যাঁ, কারণ আমি ইন্ডিভিজুয়াল মিউজিশিয়ান না, আমি একা মিউজিক করবো তা না, করলে তা বহুত আগে করতে পারতাম। সারা রাত জেগে জেগে কত কথায় আমি ভাবি, ভাবি কেন বোঝে না, তাই ঘুম আসে না। সারা রাত জেগে জেগে কত কথায় আমি ভাবি, ভাবি কেন বোঝে না, তাই ঘুম আসে না। তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, মন কি যে চায় কাঁধে শুধু বেদনা, পাপি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপি কেন বোঝে না, তাই ঘুম আসে না। সারা রাত জেগে জেগে কত কথায় আমি ভাবি, ভাবি কেন বোঝে না, তাই ঘুম আসে না। মায়া ভরা পৃথিবী ছেড়ে চলে যাব চিরতরে, মায়া ভরা পৃথিবী ছেড়ে চলে যাব চিরতরে, সবাই চলে যায় কতটুকুই বাবা, পাপি কেন বোঝে না, তাই ঘুম আসে না। পাপি কেন বোঝে না, তাই ঘুম আসে না। সারা রাত জেগে জেগে কত কথায় আমি ভাবি, পাপি কেন বোঝে না, তাই ঘুম
আসে না, পাপি কেন বোঝে না, তাই ঘুম আসে না, তাই ঘুম আসে না, তাই ঘুম আসে না। আমি ব্যান্ড মিউজিশিয়ান। আই ওয়ান্ট টু ডু মিউজিক উইথ আ ব্যান্ড। আর ব্যান্ড মানে সমষ্টিগত, 4 জন 5 জন 3 জন যাই হোক না কেন, এক, হ্যাঁ, আই লাইক দিস ইজ মাই মিউজিক। তো আমি এটা নিয়ে ইনশাল্লাহ আবার ইয়ে করছি। হোপফুলি আমার একটা প্রথম সিঙ্গেল, সবাই আমাকে বলছে যে আমার নিজের ট্র্যাক নিয়ে আসতে, নিজের গান নিয়ে, কারণ আমি সবসময় কাভার সং করে গেছি। তো ইনশাল্লাহ আমাকে বা আমাদেরকে, আমি বি আর কি, মানে বিপু অ্যান্ড ব্রাদার্স এভাবেই আর কি আসতেছি। একটা গান কমপ্লিট করছি আমার নিজের কম্পোজিশন, নিজের ইয়ে, সেটা হচ্ছে যাযাবর। অ্যান্ড আশা করি এই টার্গেট রাখতেছি যে এই কোরবানি ঈদে গান কমপ্লিট হয়ে গেছে, এখন খালি মিউজিক ভিডিওটা বাকি আছে, রিলিজ দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমার যে গানটা এটাকে যাযাবরটা আমি এভাবে করতেছি, হালকা একটু যে লাইক এরকম যে কম্পোজিশনটা এভাবে কি, চারিদিক আধারে একটি আলো আমি, একটি বড় সাগরে সে তরিতে তুমি, লাখো স্বপ্নে ভেতরে আমি বাস করি, সেই স্বপ্নে একটি রাত তুমি মধ্য মনে, তবে এই শহরটি চাচ্ছে আমাকে বিনামূল্যে, আমি ভাঙতে দেব না আমার মনে শহরে। তো দিস ইজ দ্য সং। ইনশাল্লাহ আমি আসতেছি আমার গানটা নিয়ে, যাযাবর নিয়ে। লাভ ইউ অল, থ্যাংকস টু ব্যান্ড বাজ প্লিজ। আর ইয়েকে বলবো, গ্রিন টিভিকে, যে প্লিজ আপনারা এই ধরনের অনুষ্ঠান করেন। আমাদের অনেক অ্যাসেট আছে যারা হলো কি এভাবে আর হিডেন হয়ে আছে। বিউটিফুল ফ্যান্টাস্টিক একটা অনুষ্ঠান আপনারা কনসেপ্টটা নিয়েছেন, অ্যান্ড রিয়েলি দিস ইজ রেসপেক্ট। তো এই ধরনের অনুষ্ঠান তৈরি করেন আপনারা, আরও অনেক মানুষ আছে, এত ট্যালেন্ট, যে হ্যাঁ এত ট্যালেন্ট আছে আমাদের দেশে, কোথায় কোথায় হার আছে, প্লিজ ওদেরকে নিয়ে আসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড থ্যাংকস টু অল দ্য অডিয়েন্স অফ ব্যান্ড বাজ অ্যান্ড গ্রিন টিভি।